সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি গোলযোগ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 4 লেসন 1-এর উপর একটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে এই বেসিসের উপর ভিত্তি করে যতগুলো বিষয় ছিল সেই বিষয়গুলো বলার চেষ্টা করেছি। আজকে সেই ক্লাসের উপরই আরেকটি ক্লাস, সেটি হচ্ছে এই বেসিসের উপর ভিত্তি করে কোন ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে তোমরা সেই প্রশ্নের জবাব দিবে সেই সম্পর্কিত কিছু কথা আজকে বলবো। এখানে প্রথম যে বিষয়টি থাকবে কমিউনিকেটিভ সিস্টেম। কমিউনিকেটিভ ইংরেজির ক্ষেত্রে তুমি যদি ভালো দক্ষতা অর্জন করতে চাও তবে তোমাকে যে প্রথম জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ভোকাবুলারি। তোমার সিনোনিম, অ্যান্টোনিম এই দুটো বিষয় যে যত জানবে তার কমিউনিকেশন, তার যোগাযোগ দক্ষতার ক্ষমতাটা ততই বৃদ্ধি পাবে। বিশেষ করে এই যে কমিউনিকেশন সিস্টেম, তোমার কমিউনিকেটিভ সিস্টেমের ক্ষেত্রে তোমার শব্দের অর্থ এর কোনো বিকল্প নেই। তুমি যত পারো যখনই তুমি সময় পাবে শব্দের অর্থ বেশি বেশি শেখার চেষ্টা করবে। যাও, এখানে দেখো যে এই প্যাসেজের উপর ভিত্তি করে কয়েকটি শব্দ আমি লিখেছি। প্রথমটি পার্ডন মি। পার্ডন মি বলতে কি বুঝো? এখানে প্রশ্নটা কিভাবে থাকে? প্রশ্নটা এরকমভাবে হতে পারে যে হোয়াট ইজ দ্য closest meaning of pardon me? তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড পার্ডন মি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড পার্ডন মি? পার্ডন মি কথাটার অর্থ হচ্ছে আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে। তাহলে কোনো ভুল স্বীকার করার ক্ষেত্রে আমরা এই পার্ডন মি কথাটা ব্যবহার করি। তাহলে এই পার্ডন মির অর্থটা কি? এখানে ইংরেজি তোমার নিচে কয়েকটি অপশন থাকবে, যেমন 4টি অপশন থাকবে। যেমন প্রথমটা দেওয়া থাকবে ফলো, নাম্বার বিতে দেওয়া রয়েছে যেমন এল, সিতে রয়েছে এক্সকিউজ মি, ডিতে রয়েছে গিভ মি। এখানে এই 4টি অপশন থাকবে। পরীক্ষায় তোমাদের এই একাদশের প্রথম যে সিন প্যাসেজটি থাকবে, সেই সিন প্যাসেজটিতে যে গল্পটি থাকুক না কেন, যে প্যাসেজটি থাকুক না কেন, সেই প্যাসেজের উপর ভিত্তি করে প্রথম 5টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে তোমার জন্য। প্রত্যেকটি অপশন দেওয়া থাকবে। এই 4টা অপশনের ভিতরে তোমার যেটা সঠিক সেটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে লিখতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে পার্ডন মি কথাটার 4টার ভিতরে কোনটি সঠিক অর্থ নির্দেশ করে? তাহলে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং, সবচেয়ে কাছাকাছি অর্থ। অনেক সময় 4টার ভিতরে দেখা যায় 3টাই তোমার কি থাকবে, 2টাই তোমার কাছাকাছি অর্থ থাকবে। তবে সবচেয়ে বেশি যেটা, কোনোটা 50% থাকবে, কোনোটা থাকবে তোমার 40%, কোনোটা 60%, কোনোটা 70%, এরকম কাছাকাছি অর্থ নির্দেশ করবে। সেই যেটা সবচেয়ে বেশি কাছাকাছি অর্থ নির্দেশ করবে সেই শব্দটা তুমি মিল করে দিবে। তাহলে এখানে পার্ডন কথাটা অর্থ হচ্ছে এক্সকিউজ মি। তাহলে একটি অর্থ আমাদের শেষ হয়ে গেল, এক্সকিউজ মি। এবার আর একটি প্রশ্ন আমি বলি, এই শব্দটাই অর্থটা অন্যভাবে হতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাটিকেট? নিচে 4টি অপশন থাকবে, নিচে 4টার ভিতরে কোনটা তোমার অ্যাটিকেট শব্দটি? অ্যাটিকেট মানে কি? শিষ্টাচার, ভালো ব্যবহার। তাহলে ভালো ব্যবহারের এরকম, তাহলে অর্থটা কি? শিষ্টাচারের প্রতিশব্দ হতে পারে। তাহলে প্রথমটা থাকলে ক্লোজেস্ট মিনিং থাকবে, কখনো কখনো লেখা থাকবে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাটিকেট। তাহলে প্যাসেজের শব্দ অ্যাটিকেট শব্দটির প্রতিশব্দ কি? হোয়াট ইজ দ্য synonym of etiquette?
অ্যাটিকেট। তাহলে সিনোনিম কোনটা হবে? নিচের অপশনে আমি যদি বলি যে ব্যাড বিহেভিয়ার্স, নাম্বার বিতে বললাম সিভিলিটি। তাহলে দুটি শব্দ, একটি ব্যাড বিহেভিয়ার্স আর একটি রয়েছে সিভিলিটি। এই দুটির ভিতরে তোমাদেরকে বলতে হবে কোন শব্দটি এই অ্যাটিকেট শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি অ্যাটিকেট কথার অর্থ হচ্ছে শিষ্টাচার, ভালো ব্যবহার, তাহলে ভদ্রতা। তাহলে এখানে আমরা দিতে পারি সিভিলাইজেশন, সিভিলিটি শব্দটাই সবচেয়ে কাছাকাছি অর্থ নির্দেশ করে। আর ব্যাড বিহেভিয়ার হচ্ছে তোমার এখানে অ্যাটিকেটের সম্পূর্ণ বিপরীত শব্দ। এখানে চাওয়া হয়েছে যেহেতু প্রতিশব্দ, সমার্থক শব্দ, তাহলে এখানে অ্যান্টোনিম দেওয়া যাবে না। আবার এমনও হতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিংফুল অ্যান্টোনিম অফ অ্যাটিকেট। অ্যাটিকেট শব্দটার সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটি বিপরীতার্থক শব্দ কোনটি? তখন আমাদের দিতে পারতাম যে ব্যাড বিহেভিয়ার, খারাপ আচরণ, ব্যাড টেম্পার্ড পারসন এটসেট্রা। তাহলে আরেকটি শব্দ 3, ডিগনিটি। What is dignity? The word in the passage. The word in the passage, dignity means a passage. Dignity কথাটা অর্থ তাহলে in the passage the word dignity, the word dignity means, এই প্যাসেজের ভিতরে দেখো একই শব্দ ভিন্ন ভিন্নভাবে বলা যেতে পারে। তাহলে এটা আবার অন্যভাবে আমি বললাম যে ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ডিগনিটি মিনস, এই প্যাসেজের ভিতরে ডিগনিটি কথাটার অর্থ কি? তখন নিচে কয়েকটি অপশন থাকবে, চারটির ভিতরে একটি সঠিকটা থাকবে ডিগনিটি। এখানে একটা দেওয়া আছে, মনে করো রেসপেক্ট, অনার, তাহলে সম্মান। তাহলে ডিগনিটি কথার অর্থ হচ্ছে সম্মান, অনার। তাহলে আরেকটি শব্দ যেমন গ্রাজ কথার অর্থ কি? হিংসা। এই গ্রাজ কথাটার অর্থ হচ্ছে হিংসা কিংবা আক্রোশ, ঘৃণা ইত্যাদি। তাহলে এটার প্রতিশব্দ আমরা কি দিতে পারি? প্রতিশব্দ আমরা দিতে পারি হ্যাটরেড, ঘৃণা দিতে পারি, হিংসা দিয়ে দিতে পারি। অথবা আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি মেলিস। তাহলে মেলিস। তাহলে একই শব্দ, গ্রাস কথাটার অর্থ হিংসা, আক্রোশ, ঘৃণা, মেলিস কথাটার অর্থ কিন্তু একই। তাহলে তোমাকে চারটি অপশন থাকবে, চারটির ভিতরে যে শব্দটি সবচেয়ে বেশি কাছাকাছি অর্থ নির্দেশ করে ওই শব্দটাই তোমাকে বাছা করে খাতায় লিখতে হবে। আর এটি হচ্ছে আমাদের কি তোমার অবজেক্টিভ কোশ্চেনের ভিতরে। তাহলে পাঁচটি অবজেক্টিভ কোশ্চেন থাকবে, প্রত্যেকটি জন্য নাম্বার পাবে 1। এটা একটি গেল। তারপরে এখানে আরও দুটি শব্দ রয়েছে, কার্টিসি মানে কি? ভদ্রতা। আমরা জানি এখানে ভদ্রতা, ভদ্রতা, সৌজন্য আচরণ। তাহলে এই কার্টিসি সৌজন্যতা কি দিতে পারো? গুড ম্যানার। তাহলে লিখি এখানে গুড ম্যানার। ইয়েল কথার অর্থ কি? ইয়েল মানে আমরা জানি যে আর্তনাদ করা, চিৎকার করা। এখানে আমরা ব্যবহার করতে পারি শাউট, আর্তনাদ করা, স্ক্রিম, অথবা সে সামথিং লাউডলি। তাহলে এই শব্দের অর্থ এভাবে তোমাকে শিখতে হবে। আমি আবারও বলছি, পরীক্ষায় তোমরা যদি ভালো অ্যান্সার করতে চাও,
এই অবজেক্টিভে 5-এ 5 পেতে চাও, তবে তোমাকে অবশ্যই শব্দের অর্থ ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রথমে যে প্যাসেজটি পড়বে সেই প্যাসেজের উপরে তোমার যদি নোটবুক থাকে সেই নোট বই থেকে তোমরা শব্দের অর্থ শিখতে পারো, কিংবা এখন তো তোমার তথ্য প্রযুক্তির যুগ, মোবাইল ফোনের ভিতরে চমৎকার বিভিন্ন রকমের ডিকশনারি পাওয়া যায়, বাংলা ডিকশনারি, ইংরেজি ডিকশনারি, সেখান থেকে তুমি শব্দের অর্থ খুঁজে বের করে শিখতে পারো। তাহলে এই 5-এ 5 পেতে হলে কিংবা প্যাসেজের অর্থ সম্পূর্ণভাবে যদি পরিপূর্ণভাবে যদি তুমি বুঝতে চাও, উপলব্ধি করতে চাও, তবে তোমাকে শব্দের অর্থ বেশি বেশি জানতে হবে, এর কোনো বিকল্প নেই। এবার আমি অন্য একটি প্রশ্ন করব। এখানে মনে করো এখানে তার প্রথম প্যাসেজ, এই প্যাসেজটাই যদি সিন প্যাসেজ 1 হিসেবে আসে, প্রথম প্যাসেজে আসে, সেখানে থাকবে তোমার দুটি প্রশ্ন, একটি অবজেক্টিভ, 5টি অবজেক্টিভ প্রশ্ন থাকবে, আর দ্বিতীয়ত এখানে 5টি প্রশ্ন থাকবে, এখানে ব্রড কোশ্চেন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার পাবে তুমি 2 করে, অর্থাৎ 5 দুগুণে 10, 5টি প্রশ্ন। তাহলে ছোট ছোট কয়েকটি প্রশ্ন করি, যেমন হোয়াট ডু ইউ mean by etiquette? Etiquette. তাহলে তোমার জন্য প্রথমে একটা প্রশ্ন জুড়ে দিলাম, সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড etiquette? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড etiquette? জাস্ট টেল মি। তাহলে এই এটিকেট বলতে কি বুঝো? তখন তুমি অ্যান্সার করবে, যেহেতু প্যাসেজে বলা হচ্ছে এটিকেট হচ্ছে মানবীয় গুণাবলীর কতগুলো সমন্বয়, অথবা এটিকেট হচ্ছে একটা সমাজের ভিতরে ভালো আচরণ করার সবচেয়ে পরিকল্পিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য কিছু নিয়মকানুন, ভালো ব্যবহারের সমষ্টি, যেগুলো আমাদের সমাজের একজন আরেকজনের সাথে কথা বলার সময় অবশ্যই আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়, সেগুলো হচ্ছে এটিকেট, শিষ্টাচার। তাহলে শিষ্টাচারের সংজ্ঞাটা তুমি কীভাবে দিতে পারো? বইয়ের ভিতরে সুন্দর করে লেখা কিন্তু রয়েছে। সরাসরি তুমি অনেক সময় কিছু কিছু প্রশ্ন আছে সরাসরি তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবে, তুমি অতি সহজেই তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে। কিন্তু অনেক সময় আবার দেখা যাবে যে কিছু প্রশ্ন করা হবে যেটি প্যাসেজে বলা যায় কিন্তু সরাসরি সেটি উল্লেখ করা হয়নি, এমন কিছু প্রশ্ন হতে পারে। তাহলে এখানে তুমি প্যাসেজ থেকে এই প্রশ্নের জবাবটা দিতে পারো যে দ্য এটিকেট, এটা আমি লিখবো না, কারণ প্যাসেজের ভিতরে সুন্দর করে দ্বিতীয় প্যাসেজে এটা উল্লেখ রয়েছে যে এটিকেটটি কী। এখানে বলা হয়েছে এটিকেট মিন্স দ্য বিহেভিয়ার, মিন্স দ্য কারেক্ট বিহেভিয়ার অফ এ সোসাইটি। একটা সমাজের সঠিক ব্যবহারের আচার আচরণের নিয়মগুলি হচ্ছে এখানে এটিকেট। তাহলে এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা প্যাসেজের ভিতরে বলা যায়, প্যাসেজের উপর ভিত্তি করে বলতে পারি কিন্তু সে কথাটা বলা হয়নি। যেমন তোমাকে এরকম একটা প্রশ্ন আমি করি, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ডু ইউ থিঙ্ক etiquette and manner can make you a good man in the society, তাহলে একটি প্রশ্ন দেখো, এই প্রশ্নটা সরাসরি কিন্তু প্যাসেজে উল্লেখ নেই, কিন্তু প্যাসেজের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে বললাম যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো এটিকেট অ্যান্ড ম্যানার, এই যে শিষ্টাচার এবং নৈতিক আচরণ কি করতে পারে, ক্যান মেক ইউ, তোমাকে তৈরি করতে পারে, তোমাকে গঠন করতে পারে এ গুড ম্যান ইন দ্য সোসাইটি। তুমি কি মনে করো শিষ্টাচার এবং নৈতিক আচরণগুলো তোমাকে একটি ভালো মানুষ রূপে গড়ে তুলতে পারে, সমাজের ভিতরে তোমাকে একটি আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে? তুমি কি সেটা মনে করো?
তখন তোমাকে এক্ষেত্রে কিন্তু তোমার স্বাধীনতা রয়েছে, তোমার মতো করে তুমি অ্যান্সারটা করতে পারো, কারণ এখানে প্রশ্নটা কিন্তু তোমাকেই করা হয়েছে, তোমার দৃষ্টিভঙ্গির আলোকে তুমি অ্যান্সারটা করবে। তাহলে তুমি এখানে বলতে পারো পেসেজের আলোকে দেখা যাচ্ছে যে ইয়েস আই থিঙ্ক, হ্যাঁ এটা আমি অবশ্যই মনে করি, ইয়েস আই থিঙ্ক যে অ্যাটিকেট অ্যান্ড ম্যানার ক্যান মেক মি আ গুড পারসন ইন দ্য সোসাইটি বিকজ ইট অ্যান্ড প্রোভাইড মি, এটা আমাকে সরবরাহ করে, আমাকে যোগান দেয়, ইট সাপ্লাই মি দ্য রিয়েল হিউম্যান কোয়ালিটিস ফর এ ম্যান, কারণ একটা মানুষের জন্য আদর্শ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানবীয় গুণাবলী রয়েছে, সেই গুণগুলো আমাকে সেটি শেখায়। সুতরাং এটি কি করে একজন আদর্শমানের মানুষ হতে সাহায্য করে। এবার অন্য একটি প্রশ্ন, তোমার কাছ থেকে বলা হলো যেমন সি নাম্বার পয়েন্ট আউট অথবা জট ডাউন সাম ম্যানার্স, সাম গুড ম্যানার্স in the passage good manners in the passage। তাহলে কি এই প্রশ্নে আমি কি বললাম যে পয়েন্ট আউট ও জট ডাউন কথার অর্থ হচ্ছে লিখে ফেলা, তাহলে পয়েন্ট আউট মানে কি তুলে ধরা, দুটির একটি থাকলো পরীক্ষায় যে পয়েন্ট আউট ও জট ডাউন টু সাম গুড ম্যানার্স ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তোমার ম্যানার, ভালো নৈতিক গুণাবলীর কথা বলা হয়েছে, আচরণগত কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, সেই ব্যবহারের কয়েকটি লাইন, কয়েকটি গুরুত্বপূর্ণ আচরণ তুমি যদি জানো সেগুলো একটু লিখে ফেলো, খাতায় লিখে দেখাও। তখন তুমি কি বলবে কয়েকটা, দেখো তো আমরা যখন প্যাসেজ পড়তেছিলাম তখন কি লেখা ছিল, প্যাসেজের ভিতরে কিন্তু সুন্দর করে লেখা আছে এখানে যে এক্সকিউজ মি, মে আই কাম ইন, তারপরে তোমার কি পার্ডন মি, আবার দেখা যায় এখানে ওড ইউ হেল্প মি, কোড আই গিভ ইউ সামথিং। এই যে পোলাইটলি কারো কাছ থেকে কোনো কিছু বিনয়ের সাথে প্রশ্ন করা, কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, এক্ষেত্রে আমরা বিনয়ের সাথে প্রশ্ন করার জন্য ব্যবহার করি এই শব্দগুলো, মে আই কাম ইন স্যার, মে আই হেল্প ইউ, মে আই গো দেয়ার, মে আই নো দ্য ট্রাফিক এটসেট্রা। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কিছু কিছু ম্যানারের কথা বলা হয়েছে। আবার তোমার কি যে অন্যের সাথে কি তর্ক বিতর্ক করা উচিত নয়, ডোন্ট কোয়ারেল উইথ ইচ আদার, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, ভালো আদর্শ। উই শুড নট ইন্টারফেয়ার or interrupt when we are in a public place, যখন জনসম্মুখে আমরা রয়েছি ওই মুহূর্তে আমাদের চিৎকার করা উচিত নয়, তাহলে কিন্তু মানুষেরা আমাদেরকে খারাপ ভাববে যে ছেলেটির ব্যবহার খুবই খারাপ, মেয়েটির ব্যবহার খুবই খারাপ। তাহলে এই একটি বিষয়। তাহলে এই কয়েকটা পেসেসে অনেকগুলি কথা রয়েছে, সেগুলো লিখতে হবে, কয়েকটা জাস্ট 4-5টি গুরুত্বপূর্ণ ম্যানার তুলে ধরবে, তাতে তুমি নাম্বারটা পেয়ে যাবে। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যানারটা কি, সুন্দর একটি কথা গত ক্লাসে আমরা বলেছিলাম যে হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, সেই সুন্দর যার ব্যবহারটা সুন্দর, যার কাজগুলো সুন্দর, এই কথাটা তুমি তুলে ধরতে পারো, এটা কিন্তু একটা ম্যানারের ভিতরে পড়ে। তাহলে তুমি যাই কিছু করো না কেন সেই কাজটা যেন অবশ্যই ভালো হয়, সেই বিষয়টা মাথায় রাখবে। এবার অন্য একটি প্রশ্ন আমি করব, সেটি হচ্ছে ফ্লো চার্ট। এই প্যাসেজটি যখন দ্বিতীয় কোশ্চেন থেকে আসবে তোমাদের প্রশ্নে, এই তোমার প্রশ্নের ভিতরে দেখা যায় 3টি তোমার সিন প্যাসেজ থাকবে। প্রথমটি আমি বললাম যে 5টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে, 5টি বোর্ড কোশ্চেন থাকবে, এটা 15 মার্ক চলে গেল। আর দ্বিতীয় যে প্যাসেজটি থাকবে 2 নম্বর প্রশ্নে, সেখানে লেখা থাকবে মেক এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট আসতে পারে অথবা সামারি হিসেবে নির্ধারণ করা যেতে পারে। যাই হোক, এই প্যাসেজটি যদি তোমার ফ্লো চার্ট হিসেবে আসে তখন ফ্লো চার্টে কীরকম থাকবে, এরকম একটা প্রশ্ন হবে। যেমন প্রথমে এরকম হবে না, প্রথমে বলবে রিড দ্য প্যাসেজ
carefully and make a flow chart showing the human qualities. One is done for you. যেমন 1 number, don't yell in public place. Number 2, হ্যাঁ দেখো, তবে দ্বিতীয় প্যাসেজে যদি এই প্যাসেজটি নির্বাচিত হয়, সেক্ষেত্রে এরকম একটা তোমার ঠিক এরকম নয়, ঠিক এই ধরনের আর কি তোমার একটা ফ্লোচার্ট থাকবে। ফ্লোচার্টটা কীরকম হতে পারে, যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড মেক এ ফ্লোচার্ট। এই প্যাসেজটি তুমি মনোযোগ সহকারে পড়ো এবং এই প্যাসেজের উপর ভিত্তি করে একটি এমন একটা ফ্লোচার্ট তৈরি করো। ফ্লোচার্ট মানে কি, পরপর 6টি বক্স থাকবে, প্রথম বক্সে একটি অ্যান্সার দেওয়া থাকবে। এই প্যাসেজের তোমার প্রথম বক্সে যে অ্যান্সারটা থাকবে, এই অ্যান্সারের উপর ভিত্তি করে তোমার বাকি 5টি বক্স পরিপূর্ণ করতে হবে স্বয়ংসম্পূর্ণ অর্থ দিয়ে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্যাসেজ থেকে নিয়ে। তাহলে প্যাসেজে এখানে কি থাকবে, যখন প্যাসেজটা পড়বে, এখানে বিশেষ করে প্রশ্নটা পড়বে, প্রশ্নে শোয়িং থেকে বাকি অংশটুকু বারবার পড়বে। শোয়িংয়ের পর মূল কথাটা, প্রশ্নে কি চাওয়া হয়েছে সেই কথাটি শোয়িংয়ের পর উল্লেখ থাকে, যেমন দ্য হিউম্যান কোয়ালিটিস। তাহলে এমনভাবে ফ্লোচার্টটি পূর্ণ করবে যাতে প্রত্যেকটি বক্স আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ হিউম্যান কোয়ালিটিস, মানবীয় যে আচরণ, নৈতিক আচরণ, শিষ্টাচার, এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ কিংবা বাক্য সে বক্সের মধ্যে থাকে। তবে এই ক্ষেত্রে তোমার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। বক্সের প্রথম তোমার যে বক্সে যে উত্তরটা থাকবে, ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেস। তাহলে জনসম্মুখে কখনো চিৎকার করো না, আত্মনাদ করো না, চেঁচামেচি করো না, এটা খুব খারাপ একটা বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটি তোমাকে ঠিক এই ক্যাটাগরিতে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা আমি ব্যবহার করেছি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে, যেহেতু প্রথমটা ইম্পারেটিভ আছে, তাহলে প্রত্যেকটা নিচেরগুলো ইম্পারেটিভ ব্যবহার করতে হবে। তাহলে ঠিক এইভাবে তুমি ফ্লোচার্ট পরিপূর্ণ করতে পারবে আশা রাখি। আর ফ্লোচার্টে তোমার নাম্বার থাকবে 10। এই প্রথম পত্রে সবচেয়ে বেশি নাম্বার থাকে, ফ্লোচার্টের নাম্বার কত? 10। তাহলে প্রত্যেকটি বক্সের জন্য তুমি 2 করে নাম্বার পাবে। তাহলে বাকি 5টা তোমাকে লিখতে হবে, প্রথমটা দেওয়া থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।